রাত পহলে কিন্তু তোমাদের ইংলিশ পরীক্ষা, আজকে তোমাদের বাংলা পরীক্ষা ছিল। তো প্রশ্নপত্রের ধরন কেমন হয়েছে এটা থেকে তোমরা নিশ্চিত বুঝতে পেরেছো যে প্রশ্নপত্র অ্যাকচুয়ালি কেমন হয়। আজকের প্রশ্নটা কিন্তু সহজ এবং কঠিন দুটোর মিশ্রণ বলা চলে। মিডিয়াম লেভেলের একটা প্রশ্ন, কিছু স্টুডেন্টের কাছে এটা সহজ, কিছু জনের কাছে মিডিয়াম, আবার কিছু জনের কাছে কিন্তু খুবই কঠিন। একজন শিক্ষার্থী বা একজন পরীক্ষার্থী, ঠিক আছে, সে ভোর ধরো 4টের সময় উঠে পড়তে বসে, রাত্রি 11টা পর্যন্ত পড়ে, দিনে সারাদিন প্রায় বই নিয়ে পড়াশোনা করে। আর একজনের রাত 11টা পর্যন্ত গেম খেলে আর সকালবেলায় ঘুম থেকে ওঠে 9টা পর্যন্ত। ঠিক আছে, দুজনের মধ্যে পার্থক্য হবে কি হবে না বন্ধুরা? অবশ্যই হবে। তো সেটাই পার্থক্য। এই কোশ্চেনটা তাদের কাছেই সহজ যারা পুরো গল্প ভালো করে পড়েছে এবং সাজেশনও পড়েছে, গল্পও পড়েছে। আর যারা শুধুমাত্র সাজেশন পড়ছে, তোমাদের ক্ষেত্রে প্রবলেমটা এই কারণেই হচ্ছে যে তোমরা গুটি কয়েক প্রশ্ন কিন্তু বেছে বেছে তোমরা পড়েছিলে। গুটি কয়েক প্রশ্ন যদি সেগুলো থেকে না আসে তখনই তোমরা ভাবো যে কোশ্চেন খুবই টাফ হয়েছে। বাস্তবে কি তাই? তোমাদের যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো কি তোমাদের সিলেবাসের বাইরে ছিল? ছিল না। কালকে তোমাদের যে ইংলিশ পরীক্ষা রয়েছে, এখন তোমরা সকলেই জানো, প্রত্যেকটা স্যার, প্রত্যেকটা ইউটিউব থেকেই হোক আর তোমাদের স্কুলের স্যার হোক আর যে কোনো স্যারই হোক, দেখবে বলেছে যে উড়িষ্যা ট্রেন অ্যাক্সিডেন্ট রিপোর্ট রাইটিং পড়বে, চন্দ্রযান 3 মিশন রিপোর্ট রাইটিং পড়বে। ঠিক আছে, কারণ তোমরা জানো রিপোর্ট রাইটিং আসবে। এখন এই দুটো আসলো না, আর তুমি এই দুটো পড়ে ভাবছো যে এই দুটো আমার তো পড়াই আছে, এখানে 10 নম্বর অনার্সে তুলে যাবো। তো রিপোর্ট রাইটিং বাদেও তো তোমাদের স্টোরি রাইটিং রয়েছে এবং প্রসেসিং রাইটিং রয়েছে, লেটার রাইটিং রয়েছে, এগুলো থেকে কিন্তু আসবে। এগুলো তুমি মানে ভুল করেও খুলে দেখোনি, আর এগুলোর সাজেশন হয়তো অত ভালোভাবে ফলো করোনি। শুধু একটাই রিপোর্ট রাইটিং আসবে। এটা কেন? তোমাদের জীবনের সব থেকে বড় পরীক্ষা, তোমাদের একটা মানে ঘেরাও বানাতে হবে যার মধ্যে সমস্ত জিনিস থাকবে, যে ধরনের প্রশ্ন আসুক না কেন তা তুমি অ্যান্সার করে আসতে পারবে। সেই রকম লেভেলে যদি প্রিপারেশন না নেওয়া থাকে তাহলে তোমার হয় রেজাল্ট খারাপ হবে, নাহলে ফেল করবে। এটা তোমার সম্পূর্ণ নিজের দোষ। এই দোষ তুমি কারোর উপর চাপিয়ে দেবে না। পরীক্ষা যদি খারাপ হয় কখনো বাড়িতে এসে কোনো মাস্টারের জন্য দোষ দেবে না, দোষটা তোমার মধ্যেই। তুমি ঘুম থেকে 9টায় সময় ওঠো, সারা রাত কোনোদিনও পড়োনি, এই কারণে কিন্তু তোমার এই জিনিসটা হচ্ছে। তো যাই হোক, আমার কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। ঠিক আছে, এটাই বাস্তবতা। আজকাল ছাত্ররা এরকম বলে যে স্যার 5টা কোশ্চেন বলুন, 5টা কোশ্চেনে আসবে। আমি তোমাদেরকে বলছি, তোমরা 5টা কোশ্চেন কোনো জায়গা থেকে এনে দাও যেখানে লেখা থাকবে যে 5টা প্রশ্নই আসবে, এর বাইরে একটাও আসবে না। তাহলে সেই কোশ্চেনটা আমি কিনে নেবো 2000 টাকা, 3000 টাকা, যেমন দাম বলবে তা দিয়ে। মার্কেটেও যদি এরকম প্রশ্ন কিনতে পাওয়া যায় যেটা ধরো 10,000 টাকা দাম, 5টা কোশ্চেনই আসবে, তোমরাই কিনতে যাওয়ার জন্য ছুটতে সবার আগে, আমরাও কিনতাম, তাই না? এরকম তো হয় না। ওভারঅল কিন্তু তোমাদেরকে সবকিছু পড়তে হবে। তো যাই হোক, কালকে তোমাদের যে ইংলিশ পরীক্ষা রয়েছে সেখানে তোমরা কি কি করবে ভালো করে শুনে নাও। প্রথমে সিন রয়েছে 20 নম্বর। তো সিনে ট্রু ফলস থাকে। তো ট্রু ফলস গুলোকে এবং কি তোমাদের যে শূন্যস্থান পূরণ থাকে, এসে কিউ থাকে, ঠিক আছে, মানে যেটা 2 লাইনে অ্যান্সার লিখতে হয়। তো এগুলো সিনের ক্ষেত্রেও থাকে, আনসিনের ক্ষেত্রেও থাকে। তো এগুলোকে করার জন্য আমি তোমাদেরকে ছোট ট্রিক বলেছিলাম যে কোশ্চেন গুলো সাধারণত দেখবে হাউ, হোয়াট, ঠিক আছে, হোয়েন, হোয়ার, ঠিক আছে, তারপরে যে হোয়াই, এই ধরনের শব্দ দিয়ে কিন্তু সাধারণত কোশ্চেন গুলো করা হয়ে থাকে। ঠিক আছে, বেশিরভাগই। আর এর সঙ্গে হয়তো প্রেজেন্ট টেন্স হলে ডাজ বা ডিড, এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে। এখন এই যে হোয়াট, ঠিক আছে, হাউ এবং হোয়াই, এই 3টে প্রশ্নের উত্তর সাধারণত একটা শব্দ দিয়ে হয় না। এই যে হোয়েন মানে মনে রাখবে টাইমের চাইছে, ঠিক আছে, টাইম চাইছে, কখন সেটা চাইছে। সেটা যদি ওখানে করে গল্পের মধ্যে দেখবে একটা টাইম, কোনো কোশ্চেন যদি দেয় হোয়েন দিয়ে, মনে রাখবে সেটা কোনো টাইম চাইছে, ঠিক আছে, কোনো সময় চাইছে। তো সেই লাইনটা এই যে হোয়েন, হোয়াট, হোয়ার যেগুলো রয়েছে এর পরে তো হাউ, ডাজ বা ডিড এগুলো থাকার পরে কিছু তো শব্দ লেখা থাকবে। এই শব্দগুলোকে, যে শব্দগুলো থাকবে 3টে 4টে 5টা শব্দ, ওয়ার্ড, এইগুলোকে যে প্যাসেজ থাকবে সেই প্যাসেজে তোমরা মেলাবে। ঠিক আছে, মেলানোর পরে দেখবে যে জায়গাটা এইটা পুরোপুরি মিলে যাচ্ছে, পুরোপুরি না মিলতে পারে, একটু একটু মিলতে পারে। হয়তো এখানকার 2টো শব্দ, 3টে শব্দ ধরো একটা লাইনে পেয়ে গেল, ঠিক আছে, আছে 6টা শব্দ, কিন্তু 3টে শব্দ পেয়ে গেলে এটার সঙ্গে এটা মিলছে। মনে রাখবে ওই যেটা পেয়েছো ওখানেই অ্যান্সার আছে, হয় ওর আগের লাইনটা না ওর পরের লাইনটা, বা ওই লাইনটাই অ্যান্সার। ঠিক আছে, হয়তো একটু বাদ দিয়ে বাকি কোশ্চেন একটু গেছে, বাকিটা হয়তো হ্যাঁ মানে যেটা ফুল স্টপ পর্যন্ত কিছু জিনিস আছে সেটা হয়তো ওর অ্যান্সার। তো এই জিনিসটা তোমরা অবশ্যই ফলো করবে। শব্দগুলোকে আগে সিনের সঙ্গে, আনসিনের ক্ষেত্রে সেম নিয়ম, শব্দগুলোকে আগে মেলাবে। যে হাউ, হোয়াই, হোয়াট, এগুলো 2-3 লাইনে লিখতে হবে। হোয়েন মানে ওই কোশ্চেনের মধ্যে টাইম চাইছে, সময় চাইছে, কোন সময় হয়েছিল কোনো ঘটনা। আর হোয়ার মানে মনে রাখবে যে প্লেস, জায়গা চাইছে, ঠিক আছে, কোনো জায়গা, মনে রাখবে জায়গা চাইছে, ঠিক আছে, কোনো জায়গার নাম লিখতে হবে বা কিছু। এইগুলো কিন্তু একটা শব্দতেই অ্যান্সারটা হয়ে যায়। ঠিক আছে, এই যে হাউ মানে হোয়েন বা হোয়ার থাকলে ওই জায়গাটাকে উঠিয়ে দিয়ে যে শব্দটা
টাইমটা হোক বা প্লেস যে জায়গাটা হোক সেটা বসিয়ে দিলে কিন্তু অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা এসএ কিউ যেগুলো জানো যে 2x4 আনসিনের ক্ষেত্রে 8 নম্বর এবং 2x2 4 নম্বর এবং কবিতার ক্ষেত্রে 2x2 4 নম্বর অনেক প্রশ্ন কিন্তু এসএ কিউ থেকে থাকছে, ঠিক আছে, মানে যেগুলো 2-3 লাইনে অ্যান্সার করতে হয়। এই জায়গাগুলোকে তোমরা কিন্তু মিস করবে না, এগুলো তোমরা অবশ্যই পারবে, ঠিক আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে ট্রু ফলস লেখার সময় তোমরা যে ভুলটা করো, টি আর এফ লিখতে হয়, এখন টি এফ লেখার পরে এস এস সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হয়। অনেকে টি এফ লিখে ছেড়ে দাও, সাপোর্টিং স্টেটমেন্ট লিখো না। এটাও সেম প্রসেস, তোমরা যেটা টি এফ লিখবে সেটা 1 + 1 করে থাকে, ঠিক আছে, ইনটু 3 মানে 6 নম্বর কিন্তু থাকে, তাহলে টোটালে 2 থাকছে, টি এফ লেখার জন্য একটা, সাপোর্টিং স্টেটমেন্ট লেখার জন্য একটা। তো এই জায়গাটা কিন্তু সেম, যেটা লাইনটা দেওয়া আছে সেটা গল্পের ক্ষেত্রে মেলাবে তুমি, ঠিক আছে। যদি দেখো হুবহু মিলে যাচ্ছে তাহলে মনে রাখবে অবশ্যই ট্রি হবে, ঠিক আছে, ট্রু হবে। কিন্তু যদি দেখো যে কিছু শব্দ মিলছে না, ব্যতিক্রম কিছু শব্দ দিয়েছে, ঠিক আছে, তাহলে বুঝবে ওর মধ্যে ফলস হওয়ার চান্স, সম্ভাবনাটা বেশি রয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা যারা জানো গল্প ভালোভাবে পড়ে বুঝতে পারবে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমি আজকে বলছি এই কারণে যারা ইংলিশে অনেকজনই উইক রয়েছে তাদের জন্য কিন্তু এই জিনিসটা বলছি, এগুলোকে মাথায় রাখবে, ঠিক আছে। এটা কিন্তু কোনো সাজেশন ভিডিও না, তোমরা কালকে পরীক্ষা দেবে, সবকিছু আনকমন থাকা সত্ত্বেও কি করে পারবে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি, ঠিক আছে, বারবার বলছি। তো যাই হোক, এই জিনিসটা লিখবে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে টি আর এফ তোমরা লেখার সময় অনেকে টি করো, একটু ছোট্ট করে এবং এফ করে দাও, মানে তোমাদের চালাকি যে স্যার এই জিনিসটা বুঝতে পারবে না, তাই তো। কিন্তু সে ইংলিশের টিচার আর তুমি তো ইংলিশ পরীক্ষা দিচ্ছ, ভালো করে ইংলিশটা জানো না, টি এফটা যে এত চালাকি করতে হচ্ছে, তোমার এখানে কেটে 0 দেবে। এটা তোমরা বিশ্বাস সহকারে এই জিনিস করলে মনে রাখবে যে 0ই পাবে। ওটা যদি টিউ লিখে থাকতা, যদি আন্দাজে যদি হয়ে যেত তাহলে 1 নম্বর পেতে। কখনো এরকম ভুল তোমরা করবে না, ঠিক আছে। বা অনেকে কি করে, টিএফ করে যে কাটে, এইভাবে কাটে আবার লিখে কাটে, এরকম মানে জিনিসটাকে এতটাই মানে পেনের দাগ দিয়ে লেখে, ঠিক আছে, কারণ তোমাদের ওখানে কিন্তু অ্যান্সার করতে হবে কালকে, ঠিক আছে, যে শীট দেওয়া হবে তাতে অ্যান্সার করতে হবে। এই ভুলটা যেন তোমাদের না হয়, একদম পরিষ্কার করে টি লিখবে, পরিষ্কার করে এফ লিখবে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। আচ্ছা, এরপরে তোমাদের যে রাইটিং পোরশন রয়েছে, রাইটিং পোরশন তোমরা তো জানো 30 নম্বর থাকবে, 3টে রাইটিং, ঠিক আছে। তো এখানে তোমরা রিপোর্ট, নোটিশ, প্রসেসিং এগুলো অবশ্যই করবে। আমি যে সমস্ত টপিকগুলো তোমাদেরকে বলেছি, ঠিক আছে, সাজেশনে যেগুলো বলেছি সেগুলো তো অবশ্যই পড়বে, পাশাপাশি তোমরা ফরম্যাট ফলো করে লেখার চেষ্টা করবে। কেন বলছি, দেখো কমন আসে আবার আসে না, কেন বলছি, তোমাদের এই আগের বছর বায়োগ্রাফি রাইটিং এসেছিল একটা সুকুমার রায় নিয়ে, ভালো করে খেয়াল করে দেখবে। তো অনেক গ্রামার বইতে, তোমাদের যে গ্রামার বই হয়, ঠিক আছে, এই গ্রামার বইতেই হয়তো তুমি সুকুমার রায় বায়োগ্রাফি পাবে না, তাই না। হয়তো তুমি সেখানে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর আছে, স্বামী বিবেকানন্দ আছে, যেগুলো নেতাজি সুভাষচন্দ্র বসু আছে, ঠিক আছে, মেন হয়তো ক্যারেক্টার যেগুলো সেগুলো হয়তো দেওয়া আছে। সুকুমার রায়টা হয়তো অনেক মানে সহায়িকা বইই নাই, ইংলিশ গ্রামার বইই নাই, তাও তো দিয়েছিল। তার মানে কি বায়োগ্রাফি কেউ লিখতে পারেনি তা না। বায়োগ্রাফি লেখার যে নিয়ম, হেডলাইন করার পরে যে জন্ম তারিখ, তার বাবার নাম, তার যে পড়াশোনার জীবন, কর্মজীবনী সম্পর্কে লিখতে হয়, পয়েন্ট দেওয়াই থাকে। স্টোরি রাইটিং এর ক্ষেত্রেও পয়েন্ট দেওয়া থাকবে, স্টোরি রাইটিং তোমরা কমন পাবে না সেইভাবে, ঠিক আছে, তোমাদেরকে পয়েন্ট ব্যবহার করে লিখতে হবে। কিভাবে লিখবে আমি কিন্তু অলরেডি সব চ্যানেলে ভিডিও দিয়েছি, আর তোমরা সারা বছর ধরে যা প্রিপারেশন নিয়েছো তার ভিত্তিতে কিন্তু রেজাল্ট হবে। আমি বারবার বলেছি যে একদিনে কিন্তু সবকিছু চেঞ্জ করা যায় না, একদিনে হয়তো তুমি 25 নম্বর তুলে পাস করতে পারবে, 30 নম্বর 35 তুলতে পারবে, কিন্তু ভালো রেজাল্ট করা কিন্তু খুব কঠিন ব্যাপার, ঠিক আছে। সারা রাত আজকে তোমরা যদি খাটো তাও কিন্তু সব সিলেবাস শেষ করতে পারবে না, কারণ 365 দিনের সিলেবাস একদিনে শেষ হয় না। তো এই জিনিসটা মাথায় রাখবে। তবুও যেটুকু সময় রয়েছে তোমরা যে যেগুলোকে প্র্যাকটিস করে রেখেছো সেইগুলোকে ভালোভাবে মানে এখনো প্র্যাকটিস করো, ঠিক আছে, মেন জায়গাগুলোকে। আর ফরম্যাট ফলো করে রাইটিং লিখবে। হয়তো স্কুলে কোনো প্রোগ্রাম দিয়েছে, তুমি ধরো পড়ে গেছো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, বা ধরো অ্যানুয়াল স্পোর্টস ডে, তো তোমার স্কুলে ধরো কিছু দিয়েছে, অন্য একটা প্রোগ্রাম দিয়েছে, ধরো অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি দিয়েছে। তো আমি বলেছিলাম স্কুলের যে মানে শুধু ওই জিনিসটাকে চেঞ্জ করে কটার সময় স্টার্ট হলো, কে চিফ গেস্ট হলো, কটা থেকে কটা পর্যন্ত চললো, ঠিক আছে, এই যে ফরম্যাট গুলো এইগুলো কিন্তু সেম টু সেম হয়, ঠিক আছে। লাইনগুলোকে তোমরা ব্যবহার করে লিখতে পারবে, এটা ওভারঅল তোমার কিন্তু চলে যাবে, ঠিক আছে, নাম্বার পাবে। 0 পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো। আর যদি তোমার সেই জিনিসটা ভালোভাবে প্র্যাকটিস থাকে তাহলে তো তুমি ভালো মার্কস অবশ্যই পাবে। 3টে রাইটিং কিন্তু তোমরা মিস করবে না, অবশ্যই লিখে আসবে। তো বন্ধুরা, কালকে একটা কথা মাথায় রাখবে যে ইংলিশ পরীক্ষা তোমাদের পুরো কোশ্চেনটাই মনে হবে যে আনকমন, ঠিক আছে, কিন্তু তার মধ্যে তোমাদেরকে কমন করে নিতে হবে ফরম্যাট ফলো করে, সিন আনসিনের যেমন ভাবে আমি বললাম, ঠিক আছে, তেমন ভাবে কিন্তু তোমরা লাইনগুলোকে খুঁজে খুঁজে অ্যান্সার করবে, দেখবে সমস্ত পরীক্ষা কিন্তু তোমাদের কাছে সহজ হবে। এই ভিডিওটি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, যাতে তারা ভিডিওটা দেখে কিছুটা অন্তত সাহস পায়, ঠিক আছে। তো যাই হোক, তোমরা ভালোভাবে পড়ো, বেশি রাত পর্যন্ত পড়ার দরকার নেই, আবার খুব ভোরে ওঠার দরকার নেই, কারণ এই সময় কি হয় বলতো, বেশি রাত পর্যন্ত পড়লে তোমার অভ্যাস নাই, আবার অনেক ভোরে উঠে বললে তাহলে কিন্তু তোমার শরীরটা খারাপ হতে পারে, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু শরীর খারাপ হলে চলবে না,
মনের শক্তি যেটা স্বাস্থ্য সেটাই প্রথমে মেন, ঠিক আছে। বাকি তুমি পরীক্ষার হলে কিন্তু নিজে ভাবনা চিন্তা দ্বারা অনেক প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে, এই বিশ্বাসটা রাখবে, ঠিক আছে। আর তোমরা অ্যান্সার পড়তে চাও না ভালো করে, কোশ্চেন পড়তে চাও না, এটা কিন্তু তোমাদের মূল সমস্যা। কোশ্চেনটা ভালো করে পড়বে, কোশ্চেনই পড়ো না, শুধু দেখো উপর উপর মিলছে কিনা, ব্যাস ছেড়ে দাও, একটু ভাবনা চিন্তা করো না। আজকে তোমাদের বাংলাতে এসেছিল, ঠিক আছে, মানব কল্যাণে বিজ্ঞান, তো এটাই দৈনন্দিন জীবনে বিজ্ঞান। তোমরা বুঝতে পারোনি মানব কল্যাণে বিজ্ঞান অনেকে লিখনি। দৈনন্দিন জীবনে বিজ্ঞান মানে কি? বিজ্ঞানের নিত্য নতুন যত আবিষ্কার হয়েছে কিভাবে মানুষের কাজে লাগছে সেটাই। আর মানব জীবনে মানব কল্যাণে বিজ্ঞান মানে মানুষের কি কি উপকার করেছে, সেম জিনিসই, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু বোঝার ব্যাপার থাকে, একটু কোশ্চেনটা ভালো করে পড়ে তার মানেটা বোঝার চেষ্টা করবে, তবেই লিখতে পারবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। মাধ্যমিক বলে না, 11, 12 এবং ভবিষ্যতে আমি কিন্তু তোমাদেরকে অনেক রকম ইনফরমেশন দিয়ে হোক আর যেভাবে হোক হেল্পই করবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।